আজকের এই দিন আপনার বাকি জীবনের প্রথম দিন হবে। আজকের পর আপনার জীবন কেমন হবে সেটা আপনি ঠিক করবেন। এর আগে কি করেছেন সেটার ওপর নয়। কিন্তু আজকের দিনটা হচ্ছে আপনার বাকি জীবনের প্রথম দিন। আজকের পর আপনার জীবনকে যদি আপনি সাজাতে চান, আর সেটা ঠিক হবে আপনার সংকল্পের উপর। আর সেই জন্যই পরিবর্তন আনতে হবে। আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মোহিত দয়াল গুপ্তা। ডক্টর মোহিত একজন নামজাদা হৃদরোগ বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক গুরু। ডক্টর মোহিত একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিষয়ক বক্তা। তিনি পেয়েছেন 15টি স্বর্ণপদক এবং 5টি রৌপ্য পদক। ডক্টর মোহিত কয়েকজন চিকিৎসকদের মধ্যে একজন, যিনি আধুনিক চিকিৎসাকে প্রাচীন চিকিৎসা পদ্ধতির সঙ্গে মিলিয়েছেন। আসুন আমরা এবার জানার চেষ্টা করি সুস্থ হৃদযন্ত্র এবং সুখী মনের রহস্য। তাহলে চলুন স্বাগত জানাই আজকের বিশেষ অতিথি ডক্টর মোহিত দয়াল গুপ্তাজিকে। ডক্টর মোহিত, নমস্কার বন্ধুরা। একটা দারুণ কথা আছে, কখনো একটু শান্তির আশায় আমরা কতটা অস্থির হয়ে উঠি, আর লোকে বলে যে আমরা বড় হয়ে গেছি, আমরা জীবনকে ঠিক সামলে নেব। বন্ধুরা, আমার মনে হয় আজকের দিনে বি কমপ্লেক্সের বড়ির সঙ্গে অ্যাক্সেলেটারে চাপ পড়ে, আর রাতের ঘুমের ওষুধের সঙ্গে ব্রেক লেগে যায়। প্রতিটা মানুষ সর্বক্ষণ দৌড়চ্ছে, যেন আমাদের জীবনধারাটাই সম্পূর্ণ বদলে গেছে। এখন শুধু কামাতে হবে, ছুটতে হবে, দৌড়তে হবে, আর এটাই বন্ধুরা একটা রেস হয়ে গেছে। বন্ধুরা, এই দৌড়ে আমরা অনেক জিনিস উপার্জন তো করেছি, প্রচুর ডিগ্রি পেয়েছি, আমাদের পার্থিব জগতে গর্ব আছে, ক্ষমতা আছে, টাকা আছে, সবকিছু আমাদের কাছে আছে। কিন্তু যত জিনিস আমরা উপার্জন করেছি, কিন্তু অতটা শান্তি আমাদের জীবনে আছে কি নেই আপনারা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করে দেখুন। আপনি জেনে শিহরিত হবেন, আজকের জীবনে সবচেয়ে বড় যে ঘাতক, মানে মানুষের জীবনে, এই কোভিডের প্যান্ডামিক, এইসব যুদ্ধ, অ্যাক্সিডেন্ট আর দুর্যোগ নয় বন্ধুরা। আজকের দিনেও আমাদের দেশে অন্তত 90% যে মৃত্যু হয়, ওটার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলী। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে এই ভারতবর্ষেই 1 কোটির ওপর মানুষ তাদের জীবনশৈলী ঠিক না থাকার জন্য মৃত্যুমুখে পতিত হন। এর কারণ কিন্তু আর কিছুই নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতন অসুখ বিসুখ। আর একভাবে বলতে গেলে 8 থেকে 10 কোটি মানুষ কোনো না কোনোভাবে অবসাদগ্রস্ত। কিছু সময় আগে আমি একটা গবেষণা করেছিলাম। আমার গবেষণাতেই আমি দেখেছি বন্ধুরা যে 90% মানুষ কোনো না কোনো উদ্বেগের শিকার। তাহলে দেখুন, আমরা এত কিছু অর্জন করেছি বন্ধুরা, কিন্তু এরকম কি আপনি কখনো শুনেছেন যে 1 লক্ষ টাকা আপনি নিন আর আমার জন্য 1 কেজি শান্তি কিনে আনুন? কখনো কি শুনেছেন যে 2 লক্ষ টাকা নিন আর আমার জন্য 2 কেজি ভালোবাসা অথবা বিশ্বাস কিনে আনুন? এটা সম্ভবই না, এটা আমরা পারবো না বন্ধুরা। যদি আমাদের জীবনে আবার সুখ শান্তি ফিরিয়ে আনতে হয় বন্ধুরা, তাহলে আমাদের জীবন শৈলী পাল্টাতে হবে। আমিও বন্ধুরা আপনাদের মতনই জীবন কাটাচ্ছিলাম, সারাক্ষণই চারিদিকে দৌড়চ্ছিলাম আর বিভিন্ন জিনিস অর্জন করছিলাম। যা ইচ্ছে, যখন যেটা দরকার সেটাই অর্জন করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। আর ডিগ্রি অর্জনের পর হৃদরোগ বিশেষজ্ঞ হলাম, কিন্তু আমার জীবনের সব শান্তি আমি হারিয়ে ফেললাম। 2001 সালে আমি যখন আমেরিকা থেকে এলাম, তখন আমার ওজন ছিল 96 কেজি। তার মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো অসুখ, থাইরয়েডের মতো অসুখ, ফ্যাটি লিভারের মতো অসুখও আমাকে ধরে নিয়েছিল। এত কিছুর পর আমার মনে হলো অনেক কিছু তো অর্জন করলাম, কিন্তু তার মাঝে আমার জীবনের শান্তি চলে গেল আর এতগুলো রোগ আমাকে ধরে নিল। তখন আমার মনে হলো, আমার হারিয়ে যাওয়া স্বাস্থ্য যদি আমায় ফিরে পেতে হয়, তাহলে নিজের জীবনে পরিবর্তন আনা দরকার, অর্থাৎ জীবনশৈলীর পরিবর্তন দরকার। এই জীবনশৈলী শুধুমাত্র আমাদের শরীরের জন্য নয়, মনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। মনের খবর রাখতে আমরা আকছার ভুলে যাই, কেবল দিনের হিসেব রাখি। আজ আমি আপনাদের শরীরের সঙ্গে মনের খেয়াল রাখার উপায়ও বাতলে দেবো বন্ধুরা। ডিজিজ শব্দটা 2টো শব্দ দিয়ে তৈরি, ডিস আর ইজ। বন্ধুরা, যখন আমাদের জীবন থেকে সহজ ভাবটা চলে যায়, শুধুমাত্র শরীর থেকে নয় মন থেকেও, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। এটা আমার নিজের জীবনের কাহিনী এবং এটা আমি আমার জীবনে প্রয়োগ করেছি। 19শে জুলাই 2001-এ যখন আমি হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করছিলাম, তখন আমার কাকা বললেন, তোমাকে হৃদরোগ বিশেষজ্ঞের মতো ব্যক্তিত্ব রাখতে হবে। এটা আমার মনে লেগে গেল, মনে গেঁথে গেল। এর আগে কখনো আমি কোনো জিম ট্রেনারের পরামর্শ নিইনি, কোনো পুষ্টিবিদেরও পরামর্শ নিইনি,
কিন্তু আমার খাবার দাবারের পরিমাণের থেকে গুণমানের গুরুত্ব দিতে শুরু করলাম। পাশাপাশি নিজের মনের জন্য আলাদা করে প্রোগ্রাম তৈরি করলাম, শারীরিক ব্যায়ামও শুরু করলাম। এর মাত্র 6 মাস পর আমি যখন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার পরীক্ষা দিতে গেলাম 2002-এর 9 ফেব্রুয়ারিতে, তখন আমি নিজের ওজনের 23 কিলো কমিয়ে ফেলেছি। আমার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েড সবকিছু চলে গেল। এটাই শুধু একটা সাফল্য নয়, আর আসল সাফল্য হলো আজ 22 বছর পরেও আমি প্রতিদিনের এই নিয়মাবলী মেনে চলেছি। এই ব্যাপারে আজ আমি আপনাদের সামনে কতগুলো ঘটনা বলবো। এর প্রত্যেকটাই বিজ্ঞানসম্মত, শুধুমাত্র আমার মতামত নয়। শুধুমাত্র এগুলো আপনার জীবনে করতে গেলে কিছু ছোট পরিবর্তন আনতে হবে। দুটো জিনিসের ওপর নজর রাখবেন। জীবনশৈলী একটা ইভেন্টের মতো নয় যে এক রাত্রের মধ্যে আপনি সেটা পাল্টে ফেলবেন। এটা আসলে একটা পদ্ধতি, আর বন্ধুরা, এটার মধ্যে নিজেকে ঢোকাতে হবে। আপনিও আজ নিজেকে এই প্রক্রিয়ার মধ্যে আনুন। আর এভাবেই কিন্তু আমাদের জীবনও সংযমেরই একটা নজির এবং ভারসাম্যেরই একটা নজির। আমাদের শরীর আর মনের মধ্যে যত বেশি ভারসাম্য থাকবে বন্ধুরা, যত বেশি সমন্বয় থাকবে, জীবনের সঙ্গীত ততই উন্নত হবে। আর এটার জন্য এই পরিবর্তন শুধুমাত্র শরীরের নয়, মনের জন্যও আনতে হবে বন্ধুরা। সুস্থ জীবনের জন্য 3টি ধাপ আছে মাত্র, আর এই 3টি ধাপ হলো ঠিক মতো খাওয়া দাওয়া, উচিত শারীরিক কসরত অর্থাৎ ব্যায়াম, এবং পর্যাপ্ত ঘুম অর্থাৎ সঠিক বিশ্রাম। এছাড়া বন্ধুরা, শরীরের খাওয়া দাওয়ার সঙ্গে মনের খাওয়া দাওয়াও খুবই দরকার। শরীরের জন্য যেমন ব্যায়াম দরকার, মনেরও তেমনি ব্যায়ামের প্রয়োজন আছে। ঠিক যেভাবে আমরা আমাদের শরীরকে ঘুম পাড়াই, আমার মতে সেরকমই মনকেও বিশ্রাম দেওয়া দরকার। কিন্তু আমাদের শরীর শুলেও মন কিন্তু ঘুমোয় না। কিছু কিছু জায়গায় আমি জাদু মন্ত্রের মতো শব্দ ব্যবহার করব বন্ধুরা। আর এই ছোট ছোট কথাগুলো যদি আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে। এই জীবনে আপনি সুস্থ থাকবেন এবং খুশি থাকবেন বন্ধুরা। আর এগুলো প্রয়োগ করলে আপনার জীবনে কেবল আনন্দ আর আনন্দ থাকবে। প্রথমেই আসে ভোজনের কথা। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে আমরা যে খাওয়া দাওয়া করি সেটা ওজন কমানোর ওষুধের থেকেও বেশি কার্যকরী। ভোজনই একমাত্র আমাদেরকে মোটা বানায়, আবার রোগাও করতে পারে। বন্ধুরা, আজ শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে 4-5টি কথা আপনারা বুঝে নিন। এই কথাগুলো বুঝে নিতে পারলে আমাদের জীবন অনেকটাই সহজ হয়ে যাবে। কোনো এক ব্যক্তি মোটা হয়ে যায় কারণ সে ভুলভাবে খাওয়া দাওয়া করে। শুধুমাত্র ভুল জিনিসই খায় না, ভুলভাবেও খায়। আর তৃতীয় কথা হলো ভুল সময়ে খাওয়া দাওয়া করে। এই জন্য বন্ধুরা, আপনি যদি একটা ভালো জীবনশৈলী পেতে যান, ঠিকঠাক খাওয়া দাওয়া আপনার প্রয়োজন। এর জন্য মনে রাখতে হবে কিকো পদ্ধতির কথা, অর্থাৎ ক্যালোরিজ ইন সবসময় ক্যালোরিজ আউটের থেকে কম হতে হবে। খেয়াল রাখতে হবে, আপনার খাওয়া দাওয়া ঠিক না হলে শরীরচর্চা আপনার ওজন কমাতে পারবে না। এই জন্য খাওয়া দাওয়ার ওপরে নজর রাখা খুবই প্রয়োজন। কখনোই খাওয়া দাওয়া বাদ দিয়ে যাবেন না। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে সকালের প্রাতরাশ শক্তিশালী এবং পুষ্টি সম্পন্ন হতে হবে। আমাদের প্রাত্যহিক খাবারের কথায় যদি আসি, দুপুরের খাওয়া কিছুটা হালকা হওয়া দরকার, আর রাতের খাওয়া সবচাইতে হালকা রাখতে হবে। আমাদের আদিম জ্ঞানে, আমাদের শাস্ত্রে বলেছে যে রাতে ভিক্ষুকের মতো খেতে হবে, খুবই কম হালকা খাবার খেতে হবে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে, আমরা রাতের খাবার যদি 9টার পরে খাই, তাহলে সেটা শরীরের পক্ষে উপকারিত নয়, বিষের মতো কাজ করে, একেবারে পয়জনের মতো কাজ করে। এই জন্য রাতের খাবার কোনো না কোনোভাবে অবশ্যই 9টা বাজার আগে খেয়ে নিন। এরপরে আমাদের শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই আমরা পরে খেলে সেটা আর হজম করতে পারি না। তৃতীয় কথা হলো, খাবার কখনোই সরাসরি প্যাকেট থেকে অথবা বসার ঘরে টিভি দেখতে দেখতে অথবা শোয়ার ঘরে বসে খাওয়া উচিত নয়। এই জিনিসটা আমরা গত 50 বছরে কখনো করিনি। খাওয়া দাওয়া সবসময় খাবার টেবিলে বসে, ফ্রি জোন অর্থাৎ মোবাইল ফোন বা টিভি ছাড়া এবং ইন্টারনেট ছাড়া শান্তিতে বসে খেতে হবে। মানে আমাদের যা কিছু কাজকর্ম, যা আমরা করি, তো এটার জন্যই। বাচ্চাদের নিয়ে সবাই একসঙ্গে বসে খেয়ে দেখুন, আপনাদের সম্পর্ক অনেক বেশি জোরদার হবে এবং সেখানে কোনো মোবাইল বা ল্যাপটপ বা টিভি বা অন্য কোনো গ্যাজেটস থাকবে না। এর পাশাপাশি বন্ধুরা, খাওয়ার মধ্যে প্রচুর এবং যথেষ্ট পরিমাণে সবজি এবং ফল থাকতে হবে। যে কোনো খাবারে কম করে 2 থেকে 5 রকমের সবজি এবং ফল থাকা অবশ্যই দরকার।
মৌসুমি ফল এবং মৌসুমি সবজি রাখতে হবে। তবে একটা কথা মাথায় রাখা প্রয়োজন, আমরা প্রায়ই এই ভুল করে থাকি যে ফল বা সবজি বা সালাদ আমরা খাওয়ার পরে খেয়ে থাকি। সবসময় ফল বা সালাদ খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে খেয়ে নিন। এর ফলে আমাদের শরীরের ভেতরে যে ফাইবার প্রবেশ করে তা স্যাটাইটিকে একেবারে প্রাকৃতিকভাবে তৈরি করে, আমাদের আসল খাওয়ার পরিমাণ কমিয়ে ওজন হ্রাস করার ক্ষেত্রে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে মাইক্রো এবং ম্যাক্রো পুষ্টিকর পদার্থ থাকে যা আমরা সহজেই হজম করতে পারি। সাধারণভাবে সরল কার্বোহাইড্রেট যেমন ময়দা, পাস্তা, পাউরুটি আমি বলবো যতটা সম্ভব কম করে খান। হ্যাঁ, খেতে পারেন, সবই খেতে পারেন, কিন্তু অবশ্যই এগুলো কম খান। আর তার পরিবর্তে জটিল কার্বোহাইড্রেট যেমন বাজরা, রাগি, জোয়ার এই সমস্ত কিছু মিলিয়ে আপনি যদি রুটি বানান অথবা ডালিয়া বানান, তার সঙ্গে যদি সবজি দিয়ে দেন, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী হয়। এটা শুনলে আপনি হতবাক হবেন যে ময়দার একটা রুটি যদি আপনি খান তাহলে সেটা শরীর থেকে বেরোতে প্রায় 2 দিনের বেশি সময় লাগে। এই জন্যে এর ব্যবহার যতটা সম্ভব কম করবেন। এছাড়াও এটা দেহে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। এবার নুন নিয়েও অনেক বিতর্ক আছে। অনেকেই আমাকে বলেন, ডাক্তারবাবু আমার উচ্চ রক্তচাপ আছে, আমি কি নুন ছাড়া খাবার খাবো? নুন ছাড়া খাবার আবার কার ভাল লাগে? আমার পরামর্শ শুনুন। আপনার উচ্চ রক্তচাপ থাকলেও খাবারে 2 গ্রামের কম নুন অবশ্যই খেতে পারেন। বেশি নুন খাওয়া কিভাবে এড়ানো যায় তার কয়েকটা সহজ উপায় আছে বন্ধুরা। যেমন আচার, পাঁপড়, যে কোনো ভাজা জিনিস, এছাড়া চাটনি, টিনজাত খাবার, টিনে রাখা ফলের রস, সস আছে, সালাদের ওপর ছড়িয়ে দেওয়ার নুন, এই সমস্ত যদি আমরা খাবার থেকে বাদ দিতে পারি তাহলে যৌক্তিকভাবে আমাদের খাবার থেকে উল্লেখযোগ্য পরিমাণে নুন কমে যাবে। বন্ধুরা, খাবারে সাধারণভাবে দেওয়া নুন তখন আপনি খেতে পারবেন। অনেকে আমাকে বলেন যে ডাক্তারবাবু আমার টিনে যে ফলের রস অথবা নরম পানীয় থাকে তা খেতে খুব ভালো লাগে। যাদের এ ধরনের খাবার প্রতিদিন খাবার প্রবণতা রয়েছে, যারা রোজ এই জিনিস খেয়ে থাকেন, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা 20% বেড়ে যায়। প্রতিদিন আমরা যদি এই ধরনের খাবার খাই, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, এমনকি হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। এই জন্যে আমি গত 20 বছর ধরে এই টিনজাত ফলের রস বা নরম পানীয় খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। এর বদলে আমি তাজা ফলের রস পান করে থাকি। আবার কখনো কখনো গোটা ফলও খাই। কখনো কখনো তার ফাইবার না সরিয়ে জুস বানিয়েও আমরা খেতে পারি, যাতে ফল এবং সবজি বন্ধুরা দুইই থাকবে। কখনো কখনো আমরা দেখতে পাই যে তেল নিয়েও বিতর্ক হয়। অনেকে জিজ্ঞাসা করে কোন তেলটা খাবো, কোন তেল হৃদযন্ত্রের জন্য ভালো। কেউ বলেন অলিভ অয়েল খান, কেউ বলেন সর্ষের তেল খান অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করুন। আমার পরামর্শ শুনুন, যদি আপনি সুষম খাবার খেতে চান তাহলে সব ধরনের তেল আপনি আপনার রান্নাঘরে রাখুন। জেনে রাখুন যে হৃদযন্ত্রের জন্য অলিভ অয়েল ভালো, কিন্তু একমাত্র সেটাই সত্যি ভালো যেটা অধিক ভার্জিন অলিভ অয়েল, আর তার দাম হচ্ছে 3000 টাকা প্রতি লিটার। এত দামি জিনিস খাওয়া খুবই মুশকিল। আর এটা তখনই ভালো কাজ দেয় যখন এটাকে কাঁচা খাওয়া যায়। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে কাঁচা তেল আমরা কখনোই ব্যবহার করি না। আপনাদের একটা কথা বলি, আপনারা শুনলে আরও অবাক হবেন যে আমাদের গবেষণায় দেখা গেছে যে সর্ষের তেল ভারতীয়দের জন্য যথেষ্ট ভালো এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আমার পরামর্শ হলো সব ধরনের তেল রান্নাঘরে সাজিয়ে রাখুন এবং প্রতি 15 থেকে 20 দিন অন্তর একটা করে তেল ব্যবহার করুন। কিন্তু বন্ধুরা, একবার ব্যবহার করা তেল কখনোই দ্বিতীয়বার ব্যবহার করবেন না। যদি একবার কড়া করে ভাজার জন্য কোনো তেল ব্যবহার করেছেন, তো দ্বিতীয়বার কড়া ভাজার জন্য ব্যবহার করবেন না। তাহলে সেই তেল কি করবেন? এটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, ছেঁকে নিতে পারেন। হালকা কিছু ভাজার জন্য আপনি আবার ব্যবহার করতে পারেন। কখনো কখনো বন্ধুরা সিঙ্গারা বা কচুরি বা পকোড়া খাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করে। এর মধ্যে খারাপ কিছু নেই। চ্যালেঞ্জ তখনই আসে যখন আমরা কোনো ফাস্টফুড সেন্টারে ফোন করে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে সেই কচুরি বা সিঙ্গারা পৌঁছে দিতে বলি, আর এই সময়ের মধ্যে সেগুলো এসেও যায়। কিন্তু সেই জিনিসগুলো এত তাড়াতাড়ি তৈরি হয় কি করে? সেই দোকানে
অর্ধেক ভেজে রাখা সিঙাড়া ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়। 2 মিনিটের মধ্যে সেটা তৈরি হয়ে যায় এবং প্যাক করে আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়। এর ফলে তার মধ্যে হৃদযন্ত্রের জন্য বিষাক্ত পদার্থ তৈরি হয়। আমরা তাকে বলি ট্রান্স ফ্যাট। এটা হার্ট অ্যাটাক হওয়ার জন্য অন্যতম একটা কারণ। এই ধরনের ভাজা পোড়া খাওয়ার ইচ্ছে হলে আপনি অবশ্যই খান, কেন খাবেন না? কিন্তু সেটা কখনোই যেন 2 বার করে ভাজা না হয়। একবার ভেজে এই ধরনের খাবার আপনি অবশ্যই খাবেন। এটা করতে পারলে আপনি অবশ্যই ট্রান্স ফ্যাট এড়িয়ে যাবেন বন্ধুরা। আমাদের শরীরের ৭৫% জল থাকে, আর এই জন্যেই আমাদের প্রতিদিন ১.৫ থেকে ২ লিটার পর্যন্ত জল খাওয়া দরকার। তাহলে দেখলেন তো? তো যদি এই ৬-৭টি কথা আমরা নিজেদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে শরীরের জন্য সুষম খাবার আমরা পেতে পারি। এবার তাহলে বন্ধুরা, যেমনভাবে আপনার শরীরকে সঠিক খাবারটি দেন, ঠিক একইভাবে মনকেও ঠিকঠাক খাবার অর্থাৎ সংকল্পের ভোজন দেওয়া প্রয়োজন। মনকে আপনি কী ধরনের পুষ্টি দিচ্ছেন? এই জন্যেই কেউ ঠিকই বলেছেন যে খিচুড়ি যখন হাঁড়িতে তৈরি হয় তখন তা আমাদের শরীরকে ঠিক করে দেয়, কিন্তু সেই খিচুড়ি যখন আমাদের মনে তৈরি হতে থাকে তখন তা শরীরকে এবং জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর এই জন্যই বলছি, মনকেও ভালো খাবার দিন, ভালো সংকল্প দিন, মনে ভালো চিন্তা আনুন। আপনার মনকেও ভালো ভালো চিন্তা করতে শেখান। কখনো কখনো মনে দুশ্চিন্তা বিভিন্ন সোশ্যাল এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে নেতিবাচক ভাবনা চলে আসে। এগুলো আমাদের ভেতর থেকে ধ্বংস করে দেয়। এজন্য মনকে ভালো ভাবনা দেওয়া অবশ্যই উচিত। ৫০,০০০-এর মতো ভাবনা আমাদের মনে তৈরি হয়, এর মধ্যে ৯০% নেতিবাচক এবং বারবার ফিরে আসে। এর বদলে যদি আমরা ভালোবাসা আর ইতিবাচক চিন্তাভাবনা মনে আনতে পারি, আমাদের মন তখন প্রজেক্টরের মতো কাজ করে, আমাদের জীবন শ্রেষ্ঠ হয়ে ওঠে। খুশি আর ইতিবাচক দিক আমাদের জীবনে বাড়তে থাকে, আর শান্তি আমাদের জীবনে আস্তে আস্তে বাড়তে থাকে। এজন্যেই মনকে ভালো সংকল্প দিন, পরিবারের সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দিন। দ্বিতীয় আধার আমাদের জীবনে হলো শরীরচর্চা। বৈজ্ঞানিক উপায়ে এটা বলা যায় যে যে ব্যক্তি প্রতিদিন অন্তত ১ ঘন্টা না হাঁটেন, তার জীবন থেকে ওই ১ ঘন্টা মুছে যেতে থাকে বা কমে যেতে থাকে। আপনি মোটা বা রোগা যাই হন না কেন, রোজ ব্যায়াম করা অত্যন্ত জরুরি। আপনার নিজের শরীরকে অবশ্যই চালনা করতে হবে। এই কথাটা আপনারা সবাই অবশ্যই মনে রাখবেন। মাত্র ১,০০০ পা হাঁটলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা ২০ থেকে ২৫% কমে যায়। এটাই ৩ থেকে ৭,০০০ পা হাঁটলে সম্ভাবনা কমে যায় ৩০%। এই জন্যই এখন থেকে অবশ্যই প্রতিদিন হাঁটা শুরু করুন। হাঁটতে থাকুন, হাঁটুন। নিজের শরীরকে হাঁটার সঙ্গে সঙ্গে যোগ ব্যায়াম আর স্ট্রেচিংও শেখান। ব্যায়াম আর হাঁটা আমাদের মস্তিষ্ককে সচল রাখে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, আমাদের ভাবার শক্তি, স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। আমাদের মস্তিষ্কে সুখী থাকার হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যেমন ডোপামিন। এর পাশাপাশি মস্তিষ্ককে শান্ত রাখার হরমোন গ্যাবাপেন্টিনের ক্ষরণও বৃদ্ধি পায়। যেসব বাচ্চা বাইরে খেলাধুলো করে তারা পড়াশোনাতেও যথেষ্ট ভালো হয় এবং তাদের ফলাফলও উল্লেখযোগ্যভাবে ভালো হতে থাকে। বাচ্চাদের এই বাইরে খেলাধুলো করার জন্য অনুপ্রাণিত করা উচিত, যাতে বাচ্চাদের শরীর এবং মন দুইই ভালো থাকে। বন্ধুরা, অন্তত ৫ থেকে ৭ দিন ব্যায়াম করা উচিত। আমি তো বলবো ৭ দিন প্রতিদিন ব্যায়াম করুন, ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত। এটা শরীরের জন্য অমৃতের কাজ করে। যেমন ধরুন এরোবিক্সের সঙ্গে হাঁটা, সেরকমই যোগ ব্যায়াম এবং পেশি স্ট্রেচিং, এইসব এক্সারসাইজ করা খুবই প্রয়োজন। হ্যাঁ, শরীরের জন্য তো ব্যায়াম করলেন, এবার মনের জন্যও কিছু করা প্রয়োজন। আগে দেখুন আমাদের মনের ভেতরে কী ধরনের ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তি আমাদের কিছু খারাপ কথা বলে যায়, সেই কথা আমরা বছরের পর বছর মনে রেখে দিই আর বলতে থাকি, এই ব্যক্তিকে আমি মৃত্যু পর্যন্ত ক্ষমা করব না। এছাড়া আমাদের নিজেদের মনের মধ্যেকার এই ক্রোধ, ঈর্ষা, ঘৃণার ভাবনা, প্রতিশোধ, বিরক্তি, প্রতিযোগিতা, অভিযোগ, অনুযোগ, এই সব কিছু, এই সব নেগেটিভ ভাবনাগুলো আমরা মনের একটা বাক্সের মধ্যে জমিয়ে রেখেছি। সবার জীবন ভেবে দেখুন বন্ধুরা, সবার জীবন এই ৮ ধরনের ভাবনার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে।
যে ব্যক্তির মনের ভেতরে মনের ভেতরে ক্রোধ রয়েছে, হৃদয়ে রয়েছে ঈর্ষা আর ঘৃণা, এই ব্যক্তি সারাদিন যোগ ব্যায়াম আর মেডিটেশন করলেও, সারাদিন ভগবানের নাম করলেও নিজে কখনো ভালো থাকতে পারবে না আর অন্য কাউকেও ভালো রাখতে পারবে না। সেটাই সবচাইতে ভালো জীবনশৈলী, যা ভালো চিন্তা করতে শেখায়। আমাদের জীবনে ক্রোধ, ঈর্ষা, ঘৃণা আর বিরক্তি সাধারণ ভাবনা নয়। আমাদের সাধারণ প্রবৃত্তি হচ্ছে নিজেদের মনে ভালো ভালো চিন্তা আনা, নিজেদের জীবনে ভালোবাসা আনা, নিজেদের জীবনে শান্তি আনা। এগুলো আমাদের সাধারণ ভাবনা। চেষ্টা করে দেখুন, যখন একদিন এই অভ্যাস তৈরি করতে পারবেন, তখন মন শ্রেষ্ঠ আর শক্তিশালী হবে। বন্ধুরা, আমাদের জীবনের তৃতীয় আধার হচ্ছে বিশ্রাম এবং আরাম। যেমন শরীরকে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা বিশ্রাম দেওয়া প্রয়োজন। ঘুমানোর আগে আলো কমিয়ে দিতে হবে, মোবাইল ব্যবহার করা যাবে না। এছাড়া আরও একটা জিনিস, পানীয় যেমন চা বা কফি পান করা যাবে না। একই সঙ্গে শরীরকে শোয়ানোর সাথে সাথে মনকেও আরাম দেওয়া খুব জরুরি। যারা শরীর এবং মনকে পরিপূর্ণভাবে বিশ্রাম দেয় না, তাদের মধ্যে অবসাদ আসা, হৃদযন্ত্রের সমস্যা, স্তনের ক্যান্সার, অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। আমরা প্রতিদিন 1440 মিনিট সময় পাই, তার মধ্যে রাত্রে শোয়ার আগে মাত্র 5 মিনিট মনকে শান্ত করে বসুন। মোবাইল বন্ধ করে দিন, ইন্টারনেট অফ করে দিন। শান্তির ভাবনা নিজের মনের ভেতরে নিয়ে আসুন, কৃতজ্ঞতার ভাবনা নিজের মনে নিয়ে আসুন। মেডিটেট করুন, ভালো ভজন শুনুন, মনোসংযোগ বাড়ানোর অভ্যেস করুন, আর সামনের দিন যাতে ভালো যায় সেই চিন্তা করুন। তাহলে বন্ধুরা, এই 3টি কথাই যদি আমরা মন এবং আমাদের শরীরের জন্য ব্যবহার করি, তাহলে একটা সুন্দর এবং শক্তিশালী জীবন আমাদের সবার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আপনারা মোহিত দয়াল গুপ্তাজির কথা শুনলেন। ছোট ছোট জিনিসের মাধ্যমে কিভাবে আমরা হৃদয় এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে পারি। ডাক্তারবাবু, আমাদের কাছে একটি প্রশ্ন এসছে। ভারতের মানুষের মধ্যে কোভিড-19-এর একটানা প্রভাবের জন্য খাওয়া দাওয়া এবং স্বাস্থ্যে কি পরিবর্তন এসেছে? শরীরকে সুস্থ রাখতে গেলে বা ভালো রাখতে গেলে আমাদের প্রতিদিন কতটা খাওয়া প্রয়োজন? দেখুন, ন্যূনতম যা করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস, ব্যায়াম আর বর্জ্যের মধ্যে ভারসাম্য। আপনি যে খাবার খেতে অভ্যস্ত সেই খাবারই খান, কিন্তু সংযমের মধ্যে খান, ভারসাম্য রেখে খান। আমি বলেছি খাবারের পরিমাণ ক্রমশ কমাতে হবে। যখনই আপনার পেটের 70 থেকে 80% পূর্ণ হয়ে যাবে, খাওয়া বন্ধ করে দিন। বেশি খাবার কখনোই খাবেন না। আর খাদ্যাভ্যাস সম্পর্কে আপনাদের আগেই বলেছি, নড়াচড়া করা খুবই প্রয়োজনীয়। আপনি যদি রোজ 6টায় ঘুম থেকে ওঠেন, তাহলে 5:30টায় উঠুন। যদি 7টায় ওঠেন, তাহলে 6:30টায় উঠুন। এই যে আধ ঘন্টা বা 45 মিনিট আগে উঠছেন, সেটা আপনি নিজের জন্য রাখুন। সেই সময়টা হেঁটে আপনার নিজের সুস্থ থাকার রাস্তা প্রশস্ত করুন। শোয়ার আগে আপনি নিশ্চয়ই 5 মিনিট আপনার জন্য বের করতে পারবেন। রোজ আমরা 1440 মিনিট পেয়ে থাকি। এর মধ্যে কি আমরা নিজেদের জন্য 20 মিনিটও বের করতে পারি না? তাহলে আমরা কেন কাজ করছি? আপনি যদি নিজের জন্য 20 মিনিট না বের করতে পারেন, তাহলে আপনার জীবন বৃথা। এই 20 মিনিট সময় আপনি নিজের মনকে শক্তিশালী করার জন্য, মনঃসংযোগ অভ্যাস করার জন্য, মনকে শান্ত করার জন্য অবশ্যই বের করুন। রোজ আপনি আপনার মোবাইলে চার্জ দেন তো একদিন সেটা ডিসচার্জ হয়ে গেলে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এটা চার্জ করতে পারেন, তাহলে নিজের মনকে চার্জ দিতে কতটা সময় আপনি বের করছেন, এটা খুব জরুরি। কোভিডের প্রভাব আমাদের জীবনশৈলীর উপর অনেকটাই পড়েছে। খাওয়া দাওয়ার ধরনের উপরে হয়তো অতটা নয়, কিন্তু গবেষণাপত্রে আমরা দেখিয়েছি যে হার্টের উপরে এটার প্রভাব বেশি পড়েছে। যারা অনেকদিন কোভিডে ভুগেছেন, তাদের হৃদযন্ত্রের অনেকটাই ক্ষতি হতে দেখা গেছে। তবে সুখবর একটাই যে এই সমস্ত প্রভাব পাল্টে যেতে পারে, অর্থাৎ এটা ক্রমশ কমতে থাকবে। বিশ্বে যে ইন্ডেক্স জেনারেল পেপার প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখিয়েছি যে এই প্রভাব আস্তে আস্তে নিম্নতর জায়গায় পৌঁছচ্ছে। যারা এক্সারসাইজ করতেন, যে সমস্ত মানুষ কোভিডের সময় যোগ ব্যায়াম, প্রাণায়াম এবং মেডিটেশন করতেন রেগুলারলি, তাদের অন্যদের তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা 90% কম ছিল। এর এতটাই উপকারিতা। তার মানে প্রাকৃতিকভাবে আপনি যদি একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলেন, তাহলে এই ধরনের পরিস্থিতিতে আপনি সুস্থই থাকবেন। তার মানে ডাক্তারবাবু এটাই বলতে চাইছেন যে এক্সারসাইজ করুন, কারণ শরীরের এটা দরকার। কারণ যখন দরকার হবে তখন আপনি করতে পারবেন না। তার মানে এটাই দাঁড়ালো যে যখন প্রয়োজন নেই তখন বেশি করে করুন। ঠিক তো? আপনার একটা সাধারণ জীবনযাপন থাকতেই হবে। একবার যদি এই নিয়মানুবর্তিতায় জীবন চালান, আপনি যদি এটার অভ্যেস করেন, তাহলে যে কোনো পরিস্থিতিকেই সামলানো যায়। বড় কিচ্ছু নেই। এখানে জরুরি হলো করতে কি হবে।
এটা অবশ্যই করতে হবে এবং কী করতে হবে সেটা বুঝতে হবে। সবাই জানে খুশি থাকতে হবে, কিন্তু সেটা কিভাবে? সবাই জানে ব্যায়াম করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটাই মনোযোগ দেওয়া প্রয়োজন। আমি বারবার বলেছি নিজেদের খাদ্যাভ্যাসের উপর, খাবার দাবারের উপর, সবুজ সবজি খাওয়ার উপরে, মরশুমি ফল সবজি খাওয়ার উপরে নজর দিন। আপনাদের রান্নায় তেল ঘিয়ের পরিমাণ অনেক কমাতে হবে। ব্যবহার করলেও খুব কম পরিমাণে। তেলের ব্যবহারে ভারসাম্য বজায় রেখে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। খাবারের মধ্যে দই অবশ্যই রাখতে হবে। সবুজ শাকসবজি ডাল বেশি করে খেতে হবে। খাবারের মধ্যে বাদাম রাখতে হবে। সকালে ৩-৪ রকমের বাদাম খাওয়া শরীরের পক্ষে উপকারী। মাশরুমও খুব উপকারী। এই ধরনের খাবার খেলে আপনার শরীরের জন্য ভালো। তো এইসব খাবার আপনি যত বেশি খাবেন তত আপনার ভেতরের সব কিছু পরিষ্কার হয়ে যাবে প্রাকৃতিকভাবেই, আর এই খাবারগুলোর সঙ্গে রপ্ত হবে। সব কিছুই খাবেন, কিন্তু ভারসাম্য রেখে খাবেন। আমি সবসময় নিরামিষ খাবারের পক্ষপাতী। আমাদের বিজ্ঞানে দেখা গেছে নিরামিষাশী যারা, তারা আমিষাশীদের থেকে ৮ বছর বেশি বাঁচে, এবং এটা বিশুদ্ধ বিজ্ঞান। আসলে আমাদের মাংসজাত প্রোটিনের থেকে উদ্ভিজ্জ প্রোটিন শরীরের পক্ষে বেশি উপকারী। তবে আপনি যাই খান না কেন সেটা যেন ঠিক পরিমাণে থাকে, তাহলেই আপনার শরীরের পক্ষে সেটা উপকারী হবে। আর হাঁটাহাঁটি করুন। আপনি যেখানেই থাকুন না কেন নিজের মনে প্রতিজ্ঞা করে নিন যে কাল সকালে জুতো বের করে আমি অন্তত আধ ঘন্টা হাঁটতে যাব। আপনি দেখবেন আপনার জীবন অমৃতর মতো হয়ে গেছে। দেখবেন এটা আপনার জন্য এতটাই উপকারী হচ্ছে যে আপনি কল্পনাও করতে পারতেন না। আমরা সকাল থেকে সন্ধ্যা টাকা রোজগারের পেছনে দৌড়তে থাকি। যখন কেউ কোথাও যায় আমরা কি বলি একবার ভাবুন তো। আমরা শুভ গন্তব্য বলি না, আমরা বলি জার্নি শুভ Journey। হোক। তাহলে আপনারা ভেবে দেখুন, সুখটা সুখটা গন্তব্য নয়, এটা একটা এটা জার্নি। জার্নি। আর আমাদের প্রতিদিন এটা করতে হবে মেডিটেশনের মাধ্যমে, মনকে শান্ত করে। আরও ভালোভাবে করতে হবে, আর প্রতিনিয়ত করেই যেতে হবে। আপনি প্রথম একজন চিকিৎসক। আমি এখনো পর্যন্ত যতজন চিকিৎসকের সাথে কথা বলেছি, খুব কম জনকে বিকল্প চিকিৎসার ব্যাপারে কথা বলতে শুনেছি। মেডিসিন বলুন, অল্টারনেটিভ সায়েন্স বলুন। আপনার জীবনে এটা কিভাবে এলো? এটা আপনার জীবনের অঙ্গ হলো কিভাবে? অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? দেখুন, এই সময় দাঁড়িয়ে এটা এখন খুবই জরুরি। আমার জীবনে আমি এটা অভ্যেস করেছি। জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। আমার নিজের ব্রেনের রোগ হয়েছে, সেখানে ক্ষত পাওয়া গিয়েছে, শেষ পর্যন্ত অপারেশনও হয়েছে। 18-19 রকমের ওষুধ রোজ খেতে হতো, ট্যাবলেট নিতে হতো, ইঞ্জেকশন লাগতো। শ্রবণ শক্তি লোপ পেতে শুরু করলো, অনেক রকমের সমস্যা দেখা দিল। তখন আমি বুঝলাম যে কেবলমাত্র ওষুধ দিয়ে সুস্থ হওয়া যায় না। সব কিছুর পরেও আমার ব্রেনে আবার ক্ষত পাওয়া গেল। যদি আপনি আমার টেডেক্সের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের রোগ আমার হয়েছিল। সবাই হাত তুলে নেওয়ার পরে আমি যোগা এবং ধ্যানের সাহায্যে নিজেকে সারিয়ে তুলি। এর অসীম ক্ষমতা রয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অপরের বিরুদ্ধে নয়, এরা একে অপরের সঙ্গে কাজ করে। তারা একে অপরের সঙ্গে সমন্বতায় কাজ করে, তারা একে অপরের পরিপূরক। আর এটা আমি নিজেদের রোগীদের ওপরেও প্রয়োগ করতে শুরু করি। এমন নয় যে আমি অপারেশন করি না, সপ্তাহে 4 দিন করে আমি অপারেট করি। খুবই ব্যস্ত একটি সেন্টার, আমরা সবাই কাজ করি, কিন্তু রোগীদের চিকিৎসার সঙ্গে সঙ্গে ভালো করে তোলার দায়িত্ব আমাদের। চিকিৎসা মানে ওষুধের প্রক্রিয়া। ভালো থাকতে গেলে চিকিৎসার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতার দিকেও নজর দিতে হয়। তাদের বলতে হয় যাতে তারা ভালোভাবে নিজেদের জীবনযাপন করে, যা তাদের জীবনকে কঠিন করে তুলেছে তা বর্জন করে নিজের এবং আমাদের জীবনকে আরামদায়ক ও সুন্দর করে তোলে। এই পদ্ধতি ব্যবহার করার পরে আমাদের রোগীদের মধ্যেও উন্নতি দেখা দেয়। আর আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং জেনোমিক পরীক্ষার দ্বারা মেডিটেশনকে ব্যবহার করে আমাদের পেশেন্টের অবসাদ এবং বিষণ্ণতাকেও দূর করতে পেরেছি। তাদের জীবন আরামদায়ক করে তুলতে পেরেছি। যদি রক্তচাপের রোগী হন তাহলে হয় ওষুধ বন্ধ হয় বা কমে যায়, আর যদি কারোর খুব বেশি ওষুধ খেতে হয় তবে সেগুলোও আস্তে আস্তে কমে যায়, এতটাই শক্তি বেড়ে যায়। আমার কাছে অনেক পরীক্ষার এরকম উদাহরণ আছে যা আমি আপনাদের শোনাতে চাই। বেশ পুরনো একটা গল্প। অনেক বছর পেরিয়ে গেছে, ছেলেটির বয়স 22, হৃদরোগে আক্রান্ত হয় আর আমাকে তার অপারেশন করতে হয়। তখন রাত 9:30-10টা, আমি কাজ শেষ করে যাচ্ছিলাম। 22 বছরের ছেলে, মৃত আনা হয়েছিল। পালস রেট প্রায় নেই, হৃদস্পন্দন নেই, ইসিজি ফ্ল্যাট, এবং প্রায় 1.5 ঘন্টা কষ্টের পর কোনো মতে সাপোর্ট দিয়ে তার প্রত্যেকটি আর্টারি খোলা হলো। আমি আশা করিনি সে বেঁচে যাবে, কিন্তু পরের দিন গিয়ে দেখি তার জ্ঞান ফিরেছে। একদম ঠিক ছিল। তার সুস্থ হয়ে যাওয়ায় সবাই খুশি ছিল, হাসপাতালের কর্মচারীরা, তার পরিবার।
কিন্তু আমার মন মানছিল না। একটি 22 বছরের ছেলে ধূমপান করে না, ডায়াবেটিস নেই, লিপিড নরমাল, তাহলে এটা হলো কেন? পরিবারেরও সেরকম কোনো হৃদরোগ সংক্রান্ত অসুস্থতার ইতিহাস নেই। এদিকে সে নিজের হৃদরোগে আক্রান্ত হলো। জিজ্ঞেস করে দেখা যাক যদি কিছু জানা যায়। তাকে বললাম তার স্ত্রীকে ডাকা হোক। জানতে পারলাম 2 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু এখন সে আসবে না। একবার ভাবুন, 2 বছর বিয়ে হয়েছে, 4 মাসের একটা বাচ্চা রয়েছে। বুঝলাম ছাড়াছাড়ি হওয়ার অবস্থা। ভাবতে পারছেন কতটা চাপে রয়েছে? আমি তাদের অনুরোধ করলাম যাতে ওর স্ত্রী আসে। আমার তরফ থেকে অনুরোধ। আইটিতে চাকরি করে, আইসিইউতে নিয়ে গিয়ে ছেলেটির সঙ্গে এক্সটিউবেট করে তাদের সঙ্গে কথা বললাম। আমি জিজ্ঞেস করলাম তোমাদের কি সমস্যা হচ্ছে? বলল, হ্যাঁ স্যার, আমরা 6 অঙ্কের মাইনে পাই দুজনেই, মার্সিডিজ গাড়ি চালাই, আমাদের 4 কামরার বাড়ি রয়েছে, কিন্তু 2 বছরে একে অপরকে সময় দিতে পারিনি। একে অপরের সঙ্গে কথা বলার সময় নেই, একসঙ্গে খাওয়ার সময় নেই, সারাদিন দৌড়ায়। এমন জীবন হয়ে দাঁড়ালো যে একে অপরের থেকে মন উঠে গেল এবং ভাবলো ডিভোর্সই একমাত্র উপায়। এভাবে তারা জীবনযাপন করছিল। আপনি ভেবে দেখুন, এরকম জীবন হয়ে গেলে তার কি অবস্থা হবে? এটা শুনে আমি বললাম, যদি সে যেতে চায় তাহলে যাক, কিন্তু তার আগে অন্তত 1 মাসের 2টো কাজ তাদের করতে হবে। জিজ্ঞেস করলো কি কাজ? বললাম যে 1 মাসে দুজনকে একসঙ্গে বসে খেতে হবে, দিনে 8 ঘন্টা কিংবা 15 মিনিট একসঙ্গে বসে কথা বলা, একে অপরকে বাহবা দেওয়া, এটুকু করতে হবে, সমালোচনা না করে। তারা কথা দিল যে এটা করবে। এরপর আমি বললাম, মানে মেয়েটিকে বললাম যে তোমার স্বামীকে আমি 2 দিন পরে ছেড়ে দেবো, কিন্তু সপ্তাহে যেদিন আমার ওপিডি থাকবে সেদিন আমি তাকে দেখব যদি তুমি তার হাত ধরে নিয়ে আসো। সে হাসতে লাগলো। সে বলল আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমি বললাম 1 মাসের মাত্র ব্যাপার, 4টে মাত্র ওপিডি। সে কথা দিল আসবে। তারা দুজন হাসতে হাসতে আসতো এবং একসঙ্গে খাবারও খেত। 4টে ওপিডি হয়ে গেল, 4 মাস কেটে গেল, তারপর 12 মাস কেটে গেল, আর এখন 4 বছর চলছে। এখনও তারা হাত ধরে আসে। ওদের 4 মাসের বাচ্চা মেয়েটির এখন 4 বছর বয়স এবং ওরা ডিভোর্সের পেপার উইথড্র করে নিয়েছে। কেন? কারণ সম্পর্কে আনন্দ রয়েছে। এটাই তো জীবনযাপনের পথ। আমাদের ডাক্তারদের কাজ জমাদারদের থেকে খুব একটা আলাদা নয়। জমাদার মাটি পরিষ্কার করবে, কিন্তু নলটাই যদি বন্ধ করে দেওয়া হয় মেঝে নোংরা হওয়া বন্ধ হয়ে যাবে। ভালো থাকার উপায় হচ্ছে নল বন্ধ করার সমান, জীবনশৈলী বদলে ফেলা। আর তখন আমি বুঝলাম যে চাপ আমাদের নেতিবাচক জিনের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত। আর যাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, আনন্দ নেই, কৃতজ্ঞতা, খুশি ইত্যাদি নেই, তাদের টেলোমিয়ার এনজাইম কমে যেতে থাকে। সেই সঙ্গে টেলোমিয়ার লেন্থ কমে যায়, অর্থাৎ শরীরের জেনেটিক দৈর্ঘ্য কমে যায়, রোগ ব্যাধিও তাড়াতাড়ি হয়। কিন্তু যাদের জীবনে খুশি আছে, উদ্দেশ্য আছে এবং যারা ধ্যান করে, তাদের টেলোমিয়ার এনজাইম বেড়ে যায় এবং টেলোমিয়ার লেন্থও বাড়ে। তো এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সময় আমাদের মনকে ভাবায়। আমাদের মনে হয় যে কিছু তো একটা করতে হবে, কারণ শুধু শুনে তো কাজ চলছে না। যারা শুনছেন তারা দয়া করে নিজেদের জীবনে পরিবর্তন আনুন, চেঞ্জ আনুন আপনার জীবনে, আর সেটাই হবে জীবনধারা বদলাবার প্রথম পদক্ষেপ। এর পরের প্রশ্ন হচ্ছে, কতটা ঘুম আসলে সুস্থতার জন্য প্রয়োজনীয়? ঠিকঠাক ঘুমের পরিমাণ কতটা, যদি স্টুডেন্ট হন অথবা প্রফেশনাল হন? দেখুন, জীবনে 2টো জিনিস আছে যে আপনি যতটা বাড়াতে চান বাড়াতে পারেন, কিংবা যতটা কমাতে চান কমাতে পারেন। 2টো ক্ষেত্রে পরিমাণের থেকে গুণমানের দাম বেশি। একটি হলো খাদ্য আর দ্বিতীয়টি ঘুম। অনেক সময় দেখবেন মানুষ 10 ঘন্টা ঘুমিয়েও বলে যে অলস লাগছে বা ক্লান্ত লাগছে। কেন? কেননা কোয়ালিটি ঘুম হয়নি। শরীরের সঙ্গে মনের বিশ্রাম নেওয়াটাও সমানভাবে জরুরি, আর সেটাই অনেক সময় হয় না। টেকনিক্যালি, বৈজ্ঞানিকভাবে বাচ্চাদের ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা, আর বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুম বাঞ্ছনীয়, খুবই দরকার। ফ্রি ঘুম হওয়া উচিত এবং ঘুমের অভাব হওয়া উচিত না। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অবসাদ, এইসব রোগ ঘুমের অভাব থেকেই হয়ে থাকে। কিন্তু আদর্শ জীবনে আপনি যদি 5 থেকে 6 ঘন্টা ভালোভাবে ঘুমন, তাহলে আপনার শরীরের জন্য তা যথেষ্ট। গত 15-20 বছরে আমার নিজের জীবনে 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুম হয়নি, কিন্তু সেই ঘুমটা হবে নিরবিচ্ছিন্ন ঘুম। তার মধ্যে কোনো স্বপ্ন থাকবে না, আরামদায়ক হবে। শোয়ার 2-3 মিনিটের মধ্যে ঘুম চলে আসা উচিত। যদি আমরা আমাদের জীবনযাপন এইভাবে করি, তাহলে আমাদের জীবন অনেক বেশি আরামদায়ক হয়ে ওঠে। নিজের জন্য ভালো ঘুম খুব জরুরি। যদি রাতে সম্পূর্ণভাবে ঘুমানো সম্ভব না হয়, তাহলে দিনের বেলায় ছোট ছোট খেপে ঘুমন। আমার মতে ঘুমানোর সময় রাত্রে 10টা-11টা থেকে 2টো থেকে 5টা অবধি হওয়া উচিত। 2টো, 2:30, 3টের সময় শুলে মেলাটোনিন বেরোনোর প্রক্রিয়া সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়। আপনি তারপর 8 ঘন্টা ঘুমলেও সেই ঘুম আপনার শরীরকে চাঙ্গা করে তুলবে না, কারণ বেশিরভাগ মেলাটোনিন আমাদের শরীরে রাতের শুরুতে বেরোয়। রাত 11টা থেকে 11:30টার মধ্যে সবচেয়ে বেশি এই প্রক্রিয়া চলে এবং সেই সময় ঘুমিয়ে পড়া উচিত। মেডিটেট করতে করতে ঘুমন। ভোর 4টে থেকে 5টায় উঠে আপনার শরীর ফ্রেশ থাকবে।
তার মানে শরীর ও মস্তিষ্ক দুজনকেই সমান পরিমাণ বিশ্রাম দিতে হবে। না না, মস্তিষ্ক নয়, প্রয়োজন। মনকে। মনকে, মন তো সরি সরি, দৌড়তে থাকে। মনকে। রাত্রে ধরুন আপনি টিভি দেখছেন, নেতিবাচক কিছু দেখছেন, বেডরুমে টিভি থাকা, ফোন দেখছেন, তাতে কোনো সিরিজ নেটফ্লিক্স বা হোয়াটসঅ্যাপে দেখছেন, এতে আপনার মস্তিষ্কে নেগেটিভ ফিড যাবে এবং তাতে ঘুমের সমস্যা হবে। এভাবেই জিনিসটা আপনার শরীরের ক্ষতি করে, Right. এভাবেই সম্পূর্ণ জিনিসটা ঘটে। হৃদরোগের যন্ত্রণা আর গ্যাস্ট্রিকের যন্ত্রণার মধ্যে পার্থক্য কি? এটি খুবই একটি ভালো প্রশ্ন। সবসময় গ্যাস্ট্রিকের ব্যথা এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ব্যথাকে আমরা গুলিয়ে ফেলি। অনেক সময় বুঝতেই পারি না যে হার্ট অ্যাটাক হচ্ছে, ভাবি গ্যাসের একদম ব্যথা। ঠিক। সাধারণত যাদের ওজন একটু বেশি হয় অথবা গ্যাসের সমস্যা থাকে, তাদের ব্যথাটা পেট থেকে উপরের দিকে ওঠে এবং হয় সেটা ঢেকুর দিয়ে অথবা অ্যান্টাসিড খেলে কমে যায়। কিন্তু যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয়, দম বন্ধ হয়ে আসে এবং তার হার্ট অ্যাটাকের মতোই মনে হয়, আর এটা বেশিরভাগ সময় খাওয়ার পরে হয়। এরকম অনুভব আপনার সাধারণ সময় না হওয়ারই কথা। এই ব্যথাটা যদি আপনার অস্বাভাবিক বলে মনে হয়, তাহলে দয়া করে শুধু গ্যাসের ওষুধ খেয়ে কাজ চালাবেন না, মনে করে অবশ্যই ইসিজি করাবেন। নিজের শরীরের সাথে একদম অবহেলা করবেন না। এটা আপনার হার্ট অ্যাটাক হতে পারে, যেটা অনেক সময় মিস করে যান। এরকম অনেক রোগী আমরা দেখেছি। একবার ইসিজি করান এবং সেটা নর্মাল এলে আবার করান, এবং দুটো রিপোর্ট যদি নর্মাল আসে তবেই আপনি তাকে গ্যাস্ট্রিকের পেন বলতে পারেন। সাধারণত খাওয়ার আধ ঘন্টা পরেই শুরু হয় পেট ভার করা, ঢেকুর ওঠা, অস্বস্তি অনুভব করা, আর এগুলো সব খাবারের পরে মনে হওয়া সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথার উপসর্গ। অ্যালার্ট থাকুন। কিন্তু দম বন্ধ করা ব্যথা, যা আপনি আগে অনুভব করেননি, যা বুক ফাটানো এক ব্যথা, যাকে লেভাইন সাইনও বলা হয়ে থাকে, সেটা পেট থেকে আস্তে আস্তে হাতের দিকে অগ্রসর হয়, এমনকি বাড়িতেও ব্যথা হয়, সেটা কিন্তু হার্ট অ্যাটাকের চিহ্নও হতে পারে। আজকাল 25 থেকে 35 বছর পর্যন্ত মানুষ অনেকে হার্ট অ্যাটাকেও মারা যাচ্ছে। বিশেষ করে শারীরিক কসরত করার সময় এটা ঘটছে। আসলে এর আগে কোনোদিনও আমার মনে হয়নি যে জিমে গিয়ে মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবে। আজকাল এই ধরনের ঘটনা খুব বেড়েছে। এ বিষয়ে আপনার কি মত? এই প্রশ্নের উত্তর আমি বলতে পারি যে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেটা আপনারা দেখতেও পারেন। এক্ষেত্রে কোনো না কোনো স্তর তো থাকে। একটা সাবস্ট্রেট থাকতে হয়, একটা বেসিক সাবস্ট্রেট থাকতেই হয়। এই আকস্মিক মৃত্যুর 2-3 ধরনের কারণ থাকতে পারে। আমাদের হার্টে 3টে কম্পোনেন্ট থাকে। প্রথম হলো ধমনী, যা রক্ত যোগান দেয়। কাকে দেয়? পেশিকে। পেশি হচ্ছে হার্টের দ্বিতীয় কম্পোনেন্ট। আর তৃতীয় হলো আমাদের হৃদস্পন্দন, যা চালিত হয় কারেন্ট দ্বারা। আর এই হলো 3টে কম্পোনেন্ট। হঠাৎ করে স্পন্দন বন্ধ হয়ে যাওয়া বা ধমনী আটকে যাওয়া আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে। এই ধরনের রোগীরা যদি ব্যায়ামখানাতে গিয়ে প্রথম কারণ, নাম্বার 1, অন্যদের দেখে বেশি কসরত করতে থাকে, প্রতিযোগিতা ভেবে আমিও করতে পারি, দুদিনে করে ফেলবো, তাও কোনো শিক্ষক ছাড়া, তাহলে শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ভেতরে যদি কোনো সাবস্ট্রেট থেকে থাকে, তাহলে হার্ট অ্যাটাককে প্রেসিপিটেট করে দেবে এবং চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে। এই জন্য আকস্মিক অ্যারেস্টও হতে পারে। দ্বিতীয় হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়া। আজকালকার দিনে বিনা পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া আকস্মিক মৃত্যুর একটা মূল কারণ। শরীর তৈরি করার জন্য বিভিন্ন রকমের প্রোটিন এবং সাপ্লিমেন্ট নেয় আজকালকার ছেলেমেয়েরা। আজকাল প্রচুর জওয়ান ছেলেমেয়ে আসে হৃদরোগ আর পালমোনারি এম্বোলিজম নিয়ে, যেখানে তাদের হার্টের 20 থেকে 30% খারাপ থাকে এবং আমাদের আর কিছু করার থাকে না। তো এই দুটি কারণই আছে। তাই শুরুতেই আমি এবিসিডির মধ্যে বলেছি যে 20 থেকে 30 বছরের পর নিয়মিত চেক আপ করা প্রয়োজনীয়। একবার দেখিয়ে নিন সাবস্ট্রেট আছে কিনা। সেক্ষেত্রে 100টার মধ্যে অন্তত 10টা কেসে আমরা সহায়তা করতে পারবো। যাদের পরিবারের দৃষ্টান্ত রয়েছে তাদের অবশ্যই চেক আপ করতে হবে। জিমে যাওয়ার থেকে আমি বলবো হাঁটাচলা করা এবং যোগা করা আপনার শরীরের পক্ষে সত্যি খুবই ভালো। রাইট। ঘুম কি মেডিটেশন দিয়ে রিপ্লেস করা যায়? দেখুন, আর 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 আমি একজন ব্রহ্মকুমারী, আমাকে রাত 3টের সময় উঠতে হয়। হুম, আপনিও ব্রহ্মকুমারী, তাই আপনি নিশ্চয়ই এটা জানবেন। সারাদিনে আমি 5 ঘন্টার মতো ঘুমোতে পারি। সেটা কি যথেষ্ট নাকি আমি তাকে মেডিটেশন দিয়ে রিপ্লেস করতে পারি? আপনি ঘুমের সঙ্গে মেডিটেশনকে রিপ্লেস করতে পারবেন না। এটা বুঝতে হবে যে মেডিটেশন ঘুমকে আরো সহজ করে দেয়। দ্যাট মে অ্যাক্ট অ্যাজ এ রিপ্লেসমেন্ট। আমিও দিনে 4-5 ঘন্টাই ঘুমোই, কিন্তু আমার ঘুমের গুণমান খুব ভালো। মেডিটেশন আমার ঘুমের গুণমান বাড়িয়ে দেয়। আপনার অধিক ঘুমের প্রয়োজন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ঘুমের বদলে মেডিটেশন করা যায়। কিন্তু আসলে মেডিটেটিভ অবস্থায় আপনার ঘুম ভালো হয় এবং পরে মস্তিষ্ক পরিষ্কার হয়ে যায়। বয়স্ক মানুষজন যারা বাড়িতে থাকেন এবং বিশেষ করে বাইরে যান না, দুপুরে খাওয়া দাওয়ার পর তারা 3-4 ঘন্টা ঘুমন, এটা কি ঠিক? আপনার কি মনে হয় খাওয়া এবং ঘুমের মাঝখানে খানিকটা সময় দেওয়া উচিত? না না, নিশ্চয়ই আপনি সময় নিন। দেখুন, আপনি লাঞ্চ করলেন আর তারপরে যদি শুতে যান, তাহলে বদহজম হয়ে যাবে।
বিশেষ করে বয়স্ক হলে খাবার ওপর দিকে উঠে আসতে পারে। তো লাঞ্চ করার ৮ ঘন্টা পর আপনি একটা ভাত ঘুম দিতে পারেন। সেক্ষেত্রে আপনি পুরোপুরি না শুয়ে একটু উঁচু হয়ে শুলে আপনার শরীরের পক্ষে তা ভালো হয়, এতে আপনার সুবিধা হবে। আজকাল স্বাস্থ্যকর ডায়েট হিসেবে মিলকে ভাঙার প্রথা শুরু হয়েছে। ভালো ডায়েটের জন্য আজকাল দিনে ৩টে মিলের বদলে ৬টি মিল খাওয়ার উপদেশ দেওয়া হচ্ছে। এগুলো হলো: ব্রেকফাস্টের পর ১১টা নাগাদ হালকা কিছু খাওয়া, ২টোয় লাঞ্চ, ৪টের পর একটু ফল বা স্ন্যাক, ৭টা ৮টার সময় ডিনার খেয়ে খাওয়া শেষ করা উচিত। যদি আপনি এভাবে খান তাহলে আপনার প্যাটার্নে সাহায্য করবে। কিন্তু আমি আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের অনিশ্চয়তাপূর্ণ জীবনে উচাটন বেশি, নেগেটিভিটি বেশি। সেই সময় দাঁড়িয়ে নিজের মনকে শক্তিশালী করা খুবই প্রয়োজন। আমি আপনাদের একটা বার্তা দিতে চাই। আমি নিজের জীবনের গত ২০ বছর এটা বুঝতে পেরেছি যে আমাদের বিচার শক্তি আমাদের জীবনধারাকে প্রভাবিত করে। আমাদের যা ইতিবাচক চিন্তাধারা আছে সেটা আমাদের ভবিষ্যৎকে একেবারে বদলে দেয়। আজ এই মঞ্চ থেকে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনাদের জীবনে যারা রয়েছেন তাদের সবাইকে সময় দিন। আপনার যদি মনে হয় পুজো পাঠ করে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারে গিয়ে আপনার কার্যসিদ্ধি হয়ে গেছে, আসলে সেটা আপনার ধর্ম। কিন্তু আধ্যাত্মিকতা ধর্মের অনেক উপরে, কারণ সেটা আপনার জীবন ধারণের পথ বদলে দেয়। আপনার মনের সংকল্পগুলিকে বদলানো, সম্পর্কে মাধুর্য আনা, এগুলো সবই দরকার। কিন্তু মিথ্যের ওপর ভিত্তি করে নয়, সত্যির উপর ভর করে জীবন চালনা করুন। এই ধরনের সম্বন্ধ যখন আপনার জীবনে স্থাপিত হবে, বুঝতে পারবেন আপনার জীবন সুখকর হয়ে উঠছে। জীবনে ল অফ অ্যাজাম্পশনকে ব্যবহার করুন। ল অফ অ্যাজাম্পশনকে ল অফ অ্যাট্রাকশনের থেকে বেশি মর্যাদা দিন। যা চান তা প্রকাশ করুন। আপনার শ্রেষ্ঠ সংকল্প যদি নিজের জীবনে বাস্তবায়িত করেন তাহলে জীবন শ্রেষ্ঠত্বের পথে চালিত হবে। এছাড়া জীবনে যা চান তা প্রকাশ করুন। আপনি যদি মনে করেন যে আপনি সুস্থ এবং শরীরের কোনো সমস্যা নেই এবং তার উপরে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন এক ধরনের উচ্চ শক্তির কারণে আপনার শরীর নিজে থেকেই ভালোভাবে কাজ করছে। এর মধ্যে সবচাইতে শক্তিশালী উপায় হলো ধ্যান করা বা যোগাসন, যে সংকল্পগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শান্তিতে থাকুন, রোজ শান্তিতে বসুন, একদম শান্ত হয়ে। কোনো জিনিসের সঙ্গে যেন কোনো সম্পর্কই নেই। শরীরের থেকে আত্মাকে আলাদা করতে শিখুন। নিজেকে সাকার দিন, নিজেকে প্রকার দিন, লাইট হাউসের মতো প্রকার দিন। শান্তির, শক্তির, প্রেমের প্রত্যেকটি কোষ, মন এবং শরীরের ধারা যেন পরিবর্তিত হতে থাকে। মনের মধ্যে কোনো ক্রোধ নয়, ঈর্ষা যেন না থাকে, যেন কেবল প্রেম থাকে, মেনে নেওয়ার ক্ষমতা, বোঝবার শক্তি, দয়া এবং করুণা থাকে। একবার ভাবুন, এই ধরনের মনে কিভাবে অসুস্থতা আসবে? আর যদি আসো তাহলে সেটা কমতে থাকবে বা আস্তে আস্তে সুস্থতার দিকে যেতে থাকবে। একেই বলে আসল জীবনযাপন। জীবনশৈলীতে কেবল জিম, ট্রেনার, ডায়েটিশিয়ান এসব দিয়ে আপনি নিজের শরীরকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, কিন্তু তার সঙ্গে যদি কেউ মন নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন জীবনে এক ধরনের জাদু তৈরি হচ্ছে। তাহলে ডাক্তারবাবু, আপনি আমাদের শ্রোতাদের জন্য এমন কোনো বার্তা দিয়ে যেতে চান যাতে আপনার জীবনে পরিবর্তন এসেছে বা আপনার পেশেন্টের জীবনে কোনো পরিবর্তন এসেছে? যাওয়ার আগে দর্শকদের জন্য যদি কিছু বলেন। দেখুন, আমি দুটো কথা বলতে চাই। প্রথম কথাটি কয়েকটি পংক্তির দ্বারা বলবো। আসলে কবিতা আমার খুব পছন্দ, আর পারলে এটা মনে রাখবেন। সকল আবেগ কথিত হয় না, সকল কামনা পূর্ণ হয় না। তুমি হাসলে ভুবন থাকে পাশে, আঁখিতে অশ্রুরও ঠাঁই হয় না। এর মানে আপনার চেহারা এবং মন দুটো ক্ষেত্রেই হাসি থাকবে। বাহ, দারুণ। দেখুন, আপনার জামা কাপড় থেকে আতরের সুগন্ধ বেরোতেই পারে, কিন্তু আপনার ব্যক্তিত্বের থেকেও সেরকম ভালো লাগানোর আভাস পাওয়া উচিত, যাতে মানুষের আপনাকে ভালো লাগে, যাতে মানুষ আমাদের থেকে সুখ, আনন্দ, প্রেম পায়। যখন অন্যান্য মানুষেরা আমাদের সঙ্গে এসে কথা বলবেন, তাদের জীবনেও যেন সুখ, শান্তি এবং আনন্দ আমরা বিলিয়ে দিতে পারি। দাতারূপে মানুষের জীবনে ভালোবাসা বিলিয়ে দিলে দেখবেন জীবনে পরিপূর্ণতা এবং শান্তি লাভ করছেন। এবার দ্বিতীয় কথা, এবং পারলে এটা নোট করে রাখবেন। আজকের এই দিন আপনার বাকি জীবনের প্রথম দিন হবে। আজকের পর আপনার জীবন কেমন হবে সেটা আপনি ঠিক করবেন। এর আগে কি করেছেন সেটার ওপর নয়, কিন্তু আজকের দিনটা হচ্ছে আপনার বাকি জীবনের প্রথম দিন। আজকের পর আপনার জীবনকে যদি আপনি সাজাতে চান, আর সেই জন্যই পরিবর্তন আনতে হবে, আর সেটা ঠিক হবে আপনার সংকল্পের উপর। কেবল শোনার দিন নয়। ফ্লেক্সি স্ট্রং টক্স কেবল শোনার জন্য নয়, জীবনে বাস্তবায়িত করার জন্যও বটে। সংকল্পে পরিবর্তন আনুন, দেখুন জীবনও বদলে যাবে। আমরা যদি ভাবনা এবং সংকল্পকে বদলাই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হবে, আমাদের কৃতি পরিবর্তিত হবে, আমাদের সংস্কৃতিও পরিবর্তিত হবে, আমাদের সৃষ্টিও পরিবর্তিত হবে। আমাদের ভাবনাই আমাদের সংসারকে তৈরি করে।
আসলে ডাক্তারবাবু, আপনার সঙ্গে কথা বলে আমার এবং দর্শকদের খুবই ভালো লেগেছে। বন্ধুরা, আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে খুব সাধারণ কিছু জিনিস সুন্দরভাবে শিখতে পারলাম। আই থিঙ্ক ABCD খুব মজার জিনিস ছিল। তারপরে 30-60-30 আমার মনে হয় আপনারা জানেন। ডাক্তারবাবু যেমন বললেন, বারবার করে মনের শান্তি এবং আনন্দের কথা বলা হয়েছে, কারণ সেখান থেকেই সবকিছুর সূচনা। মনকে শান্ত রাখা, মনের সঙ্গে বন্ধুত্ব করা সবই খুব জরুরি। এক্ষেত্রে মেডিটেশনের বড় একটি ভূমিকা রয়েছে। খুবই ভালো লেগেছে আজকে। যারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শ্যাম স্টিলের কাছে আমরা কৃতজ্ঞ এমন একজন বিশেষজ্ঞকে আমাদের সামনে আনার জন্য, যিনি আমাদের মন, মস্তিষ্ক এবং শরীরের ব্যাপারে এত জ্ঞান ভাগ করে নিয়েছেন। তাহলে আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। ভীষণ ভালো লাগলো। আর সবসময় যেটা বলি, সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হাসতে থাকুন। ডাক্তারবাবু, ভীষণ ভালো লেগেছে। Thank you so আপনাকে much. অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অ্যাবসলিউটলি এ প্লেজার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ধন্যবাদ। ইউ।